আজকে যে খবরটা জানা গেল সেটা হচ্ছে তারেক রহমান নভেম্বরের তৃতীয় সপ্তাহে যাবেন ওমরা করতে সৌদি আরবে, তারপর দেশে ফেরার সিদ্ধান্ত। বিষয়টা যদি এইভাবে চিন্তা করা যায় বা ভাবা যায় যে তিনি ওমরা করে লন্ডন থেকে যাবেন সৌদি আরবে ওমরা করতে, ওমরা করে তিনি সেখান থেকে চলে আসবেন দেশে, এইভাবে সম্ভবত এগোচ্ছে। কারণ সালাউদ্দিন আহমেদ কিন্তু পরিষ্কার করে বলেছেন যে তিনি নভেম্বরে আসবেন। নভেম্বরের মাঝামাঝি, প্রথমে নাকি শেষে বোঝা যাচ্ছে না, কিন্তু ওমরা শেষ করে বোঝা যাচ্ছে যে মানে একদম শেষ প্রান্তে আসবেন এবং তারপর পরই নির্বাচনের তফসিল ঘোষণা হবে এবং পুরোদমে নির্বাচনী যে প্রচার অভিযান সেটা তিনি শুরু করেন। সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধানের সাথে ডক্টর ইউনূসের জরুরি মিটিং। অনেকের মনে একটা সন্দেহ দেখা দিয়েছে যে আসলে এই মিটিংটা কেন। যদিও ডক্টর ইউনূসের পক্ষ থেকে মানে গণমাধ্যমকে বলা হয়েছে যে ডক্টর ইউনূস তিন বাহিনীর প্রধানকে নির্দেশ দিয়েছে যাতে একটা শান্তিপূর্ণ নির্বাচনের আয়োজন করা হয় এবং সেইখানে যাতে আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি বজায় থাকে। কিন্তু সূত্র বলছে অন্য কথা। সূত্র বলছে তিন বাহিনীর প্রধান কোনো রকম আমন্ত্রণ ছাড়াই ডক্টর ইউনূসের সাথে দেখা করতে গিয়েছে। তো বোঝাই গেল যে ডক্টর ইউনূসের আমন্ত্রণে তিন বাহিনীর প্রধান যায়নি, বরং তিন বাহিনী ডক্টর ইউনূসকে এই জরুরি মিটিং করতে বাধ্য করেছেন। তো এই সময় হঠাৎ তিন বাহিনীর প্রধান কেন জরুরি মিটিং করছে ডক্টর ইউনূসের সাথে? এর অন্যতম কারণ হতে পারে সঠিক সময় নির্বাচন হবে কিনা। কারণ আপনারা সবাই জানেন নির্বাচন হবে কি হবে না এ নিয়ে সাধারণ মানুষের মনে কিন্তু একটা প্রশ্ন। এই মুহূর্তে আবার বিএনপির মতো একটা বৃহত্তম বড় দল জুলাই সনদ নিয়ে পুরোপুরি মুখোমুখি অবস্থানে রয়েছে ডক্টর ইউনূসের যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে। এরপরে জামাতে ইসলাম বিএনপি মুখোমুখি, এনসিপি মুখোমুখি, জুলাই সনদ, গণভোট, সংস্কার, এরপরে আবার জাতীয় নির্বাচন, সব মিলিয়ে একটা মানে তেরাবেঁকা অবস্থায় কোণঠাসায় পড়ে যাচ্ছে ডক্টর ইউনূসের সরকার। যদিও ডক্টর ইউনূসের সরকারকে এখন আর কেউ ওইরকমভাবে সাপোর্ট করছে না। বিএনপি এতদিন সাপোর্ট করেছিল, কিন্তু জুলাইয়ের সনদের যে স্বাক্ষরের জালিয়াতির ঘটনা, এরপর থেকেই বিএনপি মুখ ফিরিয়ে নিয়েছে ডক্টর ইউনূসের থেকে। এখন ডক্টর ইউনূসের ভরসা শুধুমাত্র জামাতে ইসলাম আর নামধারী এনসিপির নেতাকর্মীরা। যদিও এনসিপির নেতা যারা আছে এই মুহূর্তে তারা ডক্টর ইউনূসকে কতটুকু শেল্টার দিতে পারবে সেটাই হচ্ছে বড় কথা। তো যাই হোক, এই যে তিন বাহিনীর প্রধান জরুরি মিটিং করলো, সাথে কিন্তু মানে প্রতিরক্ষা উপদেষ্টা খলিলুর রহমানও ছিল। তো বিষয় হচ্ছে যে কি হয়েছে আসলে। দেখেন, তিন বাহিনীর প্রধান কখন একসাথে হয়? যখন পরিস্থিতি খুব ভয়াবহ থাকে। আপনারা আগে দেখবেন ভালো করে খেয়াল করে যে যখন শেখ হাসিনা সরকারের পতন হলো সেই 5ই আগস্টে আপনার সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চাইল, তখন কিন্তু তিন বাহিনীর প্রধান তার সাথে ছিল, কেউ জানতো না। কিন্তু যখনই সে গণমাধ্যমে তার ভাষণ প্রচার করা শুরু করলো যে সে জনমালের দায়িত্ব নিবে, তখন থেকেই দেখা গেল পিছনে তার আরও যে দুই বাহিনীর প্রধান সহ সেনাবাহিনীর প্রধান একসাথে গণমাধ্যমে সংবাদ প্রচার করলো। এরপরে আবার তিন বাহিনীর প্রধানকে দেখা গিয়েছিল মে মাসের দিকে, যখন ডক্টর ইউনূসকে চাপ প্রয়োগ করা হয়েছিল যে একটা নির্বাচন দেওয়ার জন্য। নির্বাচনের কথা শুনলেই তো তখন ডক্টর ইউনূসের মাথায় জ্বর আসতো। এরপরে ডক্টর ইউনূস বিএনপির সাথে আঘাত করার চেষ্টা করলো। সেই লন্ডনে তারেক রহমানকে মানে প্রতিশ্রুতি দিল, চিন্তা করো না, নির্বাচন দিয়ে দিব ফেব্রুয়ারিতে। তারেক রহমান জীবনের শ্রেষ্ঠ ভুল করলো তখন ডক্টর ইউনূসকে বিশ্বাস করে যে হয়তোবা ডক্টর ইউনূসের মতো একটা সুনাম মানে যার এত সুনাম রয়েছে সেই ব্যক্তির প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি ঠিক থাকবে। কিন্তু এখন বিএনপিও মনে করে আসলে নির্বাচন দেওয়ার চিন্তা করছে কিনা ডক্টর ইউনূস। অনেকে বলে ডক্টর ইউনূস 5 বছর থাকুক, 50 বছর থাকুক, মানে মৃত্যু পর্যন্ত সে থাকুক। এগুলো যে আজাইরা কথা এখন সাধারণ মানুষের কাছে পরিষ্কার। সাধারণ মানুষই এখন আর ডক্টর ইউনূসকে দেখতে চায় না।
এই যে তিন বাহিনীর প্রধান এত গুরুত্বপূর্ণ মিটিং করলো, মূলত এই গুরুত্বপূর্ণ মিটিংয়ের কারণ হচ্ছে অতি দ্রুত নির্বাচনের আয়োজন করা। এটা ডক্টর ইউনূস তাদেরকে নির্দেশ দেয়নি, বরং তিন বাহিনীর প্রধান আলটিমেটাম দিয়েছে অতি দ্রুত নির্বাচনের আয়োজন করতে। কারণ অতি দ্রুত যদি নির্বাচনের আয়োজন করা না হয় তবে বাংলাদেশের পরিস্থিতি ভয়ঙ্কর 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 হবে। বিদেশি বিনিয়োগ আসবে না, আন্তর্জাতিক মহল বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র মানে দেখার অলরেডি শুরু করেছে। সেই সাথে বিদেশিরা বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, বেকারত্ব বাড়ছে, অর্থনৈতিক মহাসংকট, খাদ্য সংকট, সব মিলিয়ে একটা নির্বাচিত সরকার আসা জরুরি। যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসতেছে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের অর্থনৈতিক বলেন, খাদ্য বলেন, বেকারত্ব সংকট বলেন, কোনো কিছুরই সমাধান হবে না। এখন তিন বাহিনীর প্রধান আলটিমেটাম দিয়েছে নির্বাচন হতেই হবে, অন্যথায় অনেক কিছুই হতে পারে বাংলাদেশে। চলো জি ভাই, পদ্মা বাঁচাই এই স্লোগান নিয়ে আমরা নেমেছি, এই জাতীয় ইস্যু নিয়ে আমরা নেমেছি যে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আমরা এই গঙ্গা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। এই দাবি আমরা আজকে তুলছি এই কারণেই, এই দাবিকে জাতীয় দাবিতে আমরা পরিণত করব। এই দাবির মধ্য দিয়ে বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ, আর কৃষির প্রধান সম্পদ হচ্ছে পানি। পানি ছাড়া কৃষি বাঁচবে না, পানি ছাড়া, নদী ছাড়া দেশ বাঁচানো যাবে না। দেশকে বাঁচাতে হলে কৃষিকে বাঁচাতে হবে, কৃষিকে বাঁচাতে হলে নদীকে বাঁচাতে হবে, এর কোনো বিকল্প নাই। সামাজিক আন্দোলনের মাধ্যমে আমরা জনমত গড়ে তুলে এমন দুর্বার আন্দোলন গড়ে তুলব যাতে করে আমরা এই পদ্মার করার গ্রাস থেকে বাঁচতে পারি এবং ভারতের নির্যাতন থেকে আমরা যেন মুক্তি পেতে পারি। ভারতের বিরুদ্ধে দরকার হলে আমরা আন্দোলন গড়ে তুলব দেশীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে। তারা যে আমাদের উপর অত্যাচার করছে, পানিকে আমাদেরকে পানি দিচ্ছে না, এই ইস্যুতে আমরা দেশীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে আমরা সামাজিক আন্দোলন গড়ে তুলব। চাঁপাইনবাবগঞ্জের মানুষকে যেমন গণজাগরণ তৈরি করতে চাই, এই ফারাক্কা ব্যারেজের কারণে বাংলাদেশের কি সংকট, কি সমস্যা তৈরি হয়েছে এই অঞ্চলে, রাজশাহী, কুষ্টিয়া, যশোর থেকে শুরু করে এই উত্তরাঞ্চল, দক্ষিণ অঞ্চলের কি ভয়াবহ বিপর্যয় তৈরি হয়েছে, এটিকে আমরা আরও জাতীয় এবং আন্তর্জাতিকভাবে তুলে ধরতে চাই। আজকে আমরা পদ্মা শুষ্কতা থেকে প্রায় 16টি নদী এটা ক্ষতিগ্রস্ত এবং এদেশের প্রায় 46,000 বর্গ কিলোমিটার গৃহস্থালী কৃষি সম্পদ নষ্ট হয়েছে এবং এই ফারাক্কার জন্য নদী পানি স্বল্পতার জন্য আমাদের টোটাল ভূমির 37% আবাদি জমি নষ্ট হয়েছে এবং প্রত্যেক 5 বছর পর পর যে আমাদের প্রায় যে খরা তৈরি হয়, এটার জন্য আমাদের যে অভাব অনটন তৈরি হয়, এটা 5-10 বছর যখন আমরা আবার কিছুটা রেডি হয়ে আর্থসামাজিকভাবে উন্নয়ন কিছু ঘটাই, 4-5 বছর